শুভ সকাল আমার ছাত্র বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস শুরু করব সেটা সম্পর্কে বলার আগে আমরা গত ক্লাস সম্পর্কে একটু বলে নিই। সেটা হলো যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মনোবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি। তো সে মনোবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে সেখানে আমাদের নিয়ন্ত্রিত পরিবেশ দরকার, এবং সেখানে আমরা আসলে মূলত আলোচনা করেছিলাম যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি ছিল পরীক্ষণ পদ্ধতি। তো পরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে পরীক্ষণ করতে গেলে পরে আমাদেরকে পরীক্ষণটা করতে হয় হলো একটা নিয়ন্ত্রিত পরিবেশে আর কি। তো নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণ করতে গেলে পরে সেখানে আমরা বলেছিলাম যে মূলত এখানে আমাদেরকে চল নিয়ন্ত্রণ করতে হবে আর কি, এবং আমাদের আশেপাশে যে চলগুলো আছে সেগুলোও নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের পরীক্ষণের ভিতরে যে চলগুলো আছে সেই চলগুলোও আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই চল নিয়ন্ত্রণ যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে তো আগে চল সম্পর্কে জানতে হবে যে চল কী জিনিস। এই চল সম্পর্কে আমরা যদি না জানি তাহলে পরে আমরা চল নিয়ন্ত্রণ করতে হবে, এই চলই তো চিনি না আমরা, তাহলে আমরা চলের নিয়ন্ত্রণই বা করবো কি? কাজে আমাদের চল সম্পর্কে আমাদের একটু জানা দরকার যে চল কি জিনিস, সে সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকা দরকার। তো এই জন্য আমরা আজকে আসলে মূলত আলোচনা করব যে চল কি জিনিস এবং চলের প্রকারভেদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করতেছি, তোমরাও আশা করি ভালো আছি, সাবধানে থাকবা। তো আমরা শুরু করে দিই তাহলে আমাদের ক্লাস। তো চল কাকে বলে? চল শব্দটা ইংরেজি শব্দ হলো ভেরিয়েবল। চল শব্দটা ইংরেজি শব্দ হলো ভেরিয়েবল। ইংরেজিতে বলা হয়ে থাকে হুইচ ইজ ভ্যারিড দ্যাট ইজ ভেরিয়েবল। হুইচ ইজ ভ্যারিড দ্যাট ইজ ভেরিয়েবল, তার মানে যাহা পরিবর্তনশীল তাহাই চল, যাহা পরিবর্তনশীল তাহাই চল। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে পৃথিবীতে স্থির কোনো জিনিস আসলে নাই। সমস্ত জিনিসগুলোই আসলে পরিবর্তনশীল, সমস্ত জিনিসগুলোই কিছু না কিছু পরিবর্তন হয়। তো সমস্ত জিনিসই যেহেতু পরিবর্তনশীল, কাজেই এক কথায় আমরা বলতে পারি যে আসলে সবই চল, সব কিছুকেই আমরা চল বলতে পারি। হ্যাঁ, সবই আসলে চল। পৃথিবীতে কোনো কিছুই স্থির না সেহেতু সব কিছুই আসলে চল। তো এই সিচুয়েশনে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো আর কি? তো আমরা এখানে যেহেতু আমরা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছি, মনোবিজ্ঞানের বিষয়বস্তু নিয়েই আমরা আলোচনা করি সবসময়, তাহলে পরে আমাদের দেখতে হবে যে আমাদের চল কোনটা, সেইটা আমাদেরকে আলোচনা করতে হবে। যে আমাদের যে চলটা আমরা ব্যবহার করতেছি সেই চলগুলোই আমরা আলোচনা, সেগুলোকেই আমরা চল হিসেবে নিব। তো মনোবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে আচরণ, কাজেই আচরণগত যেসব পরিবর্তনশীল বিষয় সেগুলোকেই আমরা মূলত বলবো চল। আরও যদি আমরা কনসাইজ করে বলতে যাই তাহলে পরে আমাদেরকে বলতে হবে যে পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট পরিবর্তনশীল আচরণকে বলা হয়ে থাকে চল। পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট পরিবর্তনশীল আচরণকে বলা হয় চল। তাহলে পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট যে আচরণগুলো আছে সেগুলোকে আমরা বলবো চল। সেগুলো কখনো পরীক্ষণের ভিতরে থাকে, কখনো পরীক্ষণের বাইরে থাকে, তো কিন্তু পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট থাকে। যেমন পরীক্ষণের ভিতরে যে চলগুলো আছে, আমরা যদি বলি যে শিক্ষণের সঙ্গে আমাদের সম্পর্ক কি, গণ্ডগোলের সম্পর্ক কি, তো এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে শিক্ষণ এবং পরীক্ষণ দুটো আচরণই কিন্তু এখানে চল হিসেবে কাজ করতেছে, এবং এই শিক্ষণ এবং আচরণ দুটো জিনিসই কিন্তু আসলে পরীক্ষণের ভিতরে, এটা নিয়েই আমরা আসলে মূলত কাজ করতেছি। কিন্তু এখন কথা হলো যে বাইরেও তো কিছু জিনিস থাকে যেগুলো পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যেতে পারে। যেমন আমাদের ল্যাবরেটরির ভিতরে কিছু জিনিস আছে, যেমন ধরো আলো বাতাস বা টেম্পারেচার বা তাপমাত্রা,
সেগুলো অনেক সময় এগুলো পরিবর্তনের কারণে দেখা যায় আমাদের আচরণ পরিবর্তন হয়ে যায়। কাজে এগুলো এখানে চল এবং এগুলোকে আমাদের কন্ট্রোলও করতে হয় কিন্তু ইয়ার সময় পরীক্ষণ পরিচালনা করার সময়। এছাড়াও আমাদের গবেষণাগারের বাইরের কোনো জিনিসও আমাদের পরীক্ষণের উপর প্রভাব সৃষ্টি করতে পারে। তো সেই ক্ষেত্রে ওই পরীক্ষণের বাইরের জিনিসটাও তখন চল হিসেবে বিবেচিত হবে, এতে কোনো সন্দেহ নাই। কাজেই আমাদের পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো আমরা জিনিস পাবো বা যতগুলো আমরা আচরণ পাবো সবগুলোকেই আমরা চল হিসেবে বলবো। এবং অবশ্যই চলের আমাদের মুখ্য বা মূল বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। এবং যে জিনিসগুলো আমরা বলতেছি যে পরীক্ষণের ভিতরে, পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট এবং বাইরের এবং ভিতরের জিনিস, আমাদের খেয়াল রাখতে হবে যে সেগুলো পরিবর্তনশীল কি না। যদি পরিবর্তনশীল হয় তাহলেই চল, আর যদি পরিবর্তনশীল না হয়, স্থির হয়, তাহলে সেটা আসলে চল না। কিন্তু পৃথিবীতে কোনো জিনিসই স্থির নাই, কাজে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সবগুলোই পরিবর্তনশীল, সবগুলোই চল। পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেগুলো কে আমরা চল হিসেবে খেয়াল রাখতে হবে এবং সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তো নিয়ন্ত্রণের বিষয়টা আমাদের পরে, আমরা এখন দেখি যে চল আসলে কত প্রকার বা চল কাকে বলে সেটা তো আমরা একটু আগেই বললাম যে পরীক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট পরিবর্তনশীল বিষয়গুলোকে বলা হয়ে থাকে, পরিবর্তনশীল আচরণগুলোকে বলা হয়ে থাকে চল। এই চলকে কত ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা এখানে বলবো। চলকে মূলত প্রধানত চারটি ভাগে ভাগ করে থাকি আমরা। চলকে মূলত চারটি ভাগে আমরা ভাগ করে থাকি। এক নম্বর হচ্ছে অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা হচ্ছে অনিয়ন্ত্রিত চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দুই নম্বর হচ্ছে নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দুই নম্বর হচ্ছে নির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপরে হচ্ছে হলো মধ্যবর্তী চল বা অন্তর্বর্তী চল, সেটাকে বলা হয়ে থাকে ইন্টারভেনিং ভেরিয়েবল, যেটাকে বলা হয়ে থাকে ইন্টারভেনিং ভেরিয়েবল। মধ্যবর্তী চল বা অন্তর্বর্তী চল, যেটাকে বলা হয়ে থাকে ইন্টারভেনিং ভেরিয়েবল। আর একটি 4 নম্বর চল আছে, সেটাকে বলা হয়ে থাকে বাহ্যিক চল বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল। বাহ্যিক চল বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তো এই 4 ধরনের চল আমাদের নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তো এই 4 ধরনের চলের প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পরিবর্তনশীলতা। তো এই 4 ধরনের চলের ভিতরেই পরিবর্তনশীলতা অবশ্যই থাকতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই 4 ধরনের চলের মধ্যে প্রথমটা আমরা বলেছি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অনির্ভরশীল চল। তো এখানে অনির্ভরশীল কথাটা থেকেই পরিষ্কারভাবে যে জিনিসটি বোঝা যায় সেটা হলো যে এটা কোনো কিছুর উপরে নির্ভর করে না। এটা কোনো কিছুর উপরে নির্ভর করে না, সে একা একাই পরিবর্তন হয়। আগেই বলেছি পরিবর্তনশীলতা থাকতে হবে। তো এটা পরিবর্তন হয় কিন্তু একা একাই পরিবর্তনশীল হয়, সেই ধরনের চলকে আমরা বলে থাকি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর দুই নম্বরে আমরা যেটির কথা বলেছি সেটি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চল, এখানে এটার নির্ভরশীল শব্দটা থেকে এখানেও আমরা বুঝতে পারতেছি যে জিনিসটি সেটি হলো যেটি অন্য একটি বিষয়ের উপর নির্ভর করে, এবং এই অন্য একটি বিষয়টি কি বিষয় সে বিষয়টি আমাদের জানা দরকার। সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অনির্ভরশীল চল। এই অনির্ভরশীল চলের উপরে নির্ভর করে যেই বিষয়গুলো পরিবর্তন হয় সেই বিষয়গুলোকে বলা হয়ে থাকে নির্ভরশীল চল। অনির্ভরশীল চলের উপরে নির্ভর করে যে চলগুলো পরিবর্তন হয়ে থাকে সেই চলগুলোকে বলা হয় নির্ভরশীল চল। তো এখানে আমরা একটা উদাহরণ দিলে পরে বিষয়টা আসলে পরিষ্কার হয়ে যাবে আর কি।
এবং এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দুটো চল কিন্তু আসলে আলাদা আলাদা ভাবে কোনো জায়গায় খুব একটা দেখা যায় না। দুটো চলই আসলে একই সঙ্গে একই পরিস্থিতিতে উপস্থিত থাকে। এই দুটো চল একই পরিস্থিতিতে একই সময় উপস্থিত থাকে, সেটা তাহলে পরিস্থিতিটা আমাদের জানতে হবে, কি ধরনের পরিস্থিতিতে এরকম হয়ে থাকে আর কি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে বা আমাদের জানার চেষ্টা করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, সেটা হলো যে গন্ডগোল শিক্ষণকে প্রভাবিত করে। গন্ডগোল শিক্ষণকে প্রভাবিত করে, এই উদাহরণটা যদি আমরা দিই, তাহলে এখানে দুটো অংশ আমরা খেয়াল করতে পারবো, বা দুটো আচরণ এর মধ্যে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে দুটো আচরণ আছে। একটি হচ্ছে গন্ডগোল আর আরেকটি হচ্ছে শিক্ষণ। একটি হচ্ছে গন্ডগোল, আরেকটি হচ্ছে শিক্ষণ। তো এখানে বলা হয়েছে যে গন্ডগোল শিক্ষণকে প্রভাবিত করে বা গন্ডগোল শিক্ষণকে বাধাগ্রস্ত করে। এই জিনিসটা আমরা সবাই জানি যে গন্ডগোল হলেই আসলে শিক্ষণের কাজ বিঘ্নিত হয়। তো এটা আমাদের একটা জানা জিনিস, তো এটা নিয়েই আমরা আলোচনা করি। তো এখানে গন্ডগোল এবং শিক্ষণ দুটো জিনিস আছে আর কি। তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষণ এবং গন্ডগোল, এখানে দুটো জিনিস একটু খেয়াল করলে আমরা দেখব যে একটা আরেকটার উপরে নির্ভরশীল, দুটোই কিন্তু দুটোর উপরে নির্ভরশীল নয়। আমরা যেভাবে বলেছি গন্ডগোল শিক্ষণকে বিঘ্নিত করে, তাহলে কে কাকে বিঘ্নিত করতেছে, কে কার দ্বারা প্রভাবিত হচ্ছে, কে এখানে স্বাধীন হিসেবে কাজ করতেছে এবং কে পরাধীন হিসেবে কাজ করতেছে, সেই জিনিসটি আমাদেরকে বেছে বের করতে হবে বা খুঁজে বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে শিক্ষণ যেটা, সেটা গন্ডগোলের উপর নির্ভর করে। গন্ডগোল থাকলে শিক্ষণ একরকম হয়, গন্ডগোল না থাকলে শিক্ষণ আরেক রকম হয়। গন্ডগোল থাকলে শিক্ষণের কাজ বাধাগ্রস্ত হয়, আর গন্ডগোল না থাকলেই দেখা যায় যে শিক্ষণের কাজটি সুন্দরভাবে চলতে পারে। কাজে এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে বা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে গন্ডগোল শিক্ষণের উপরে নির্ভর করে, শিক্ষণ গন্ডগোলের উপরে নির্ভর করে বা করতেছে। তাহলে পরে শিক্ষণটাকে আমরা বলতে পারি নির্ভরশীল। শিক্ষণটাকে আমরা বলতে পারি এখানে নির্ভরশীল। আর গন্ডগোল এমন একটা বিষয়, সে এটা তার ইচ্ছা মতো চলতে আসে, সে তাতে শিক্ষণের মানে ক্ষতি হচ্ছে, কিন্তু শিক্ষণের পরিবর্তনের ফলে বা শিক্ষণের কোনো কিছুর ফলে গন্ডগোলের কিন্তু কিছু যায় আসে না। শিক্ষণ যাই হোক না কেন, গন্ডগোল যার যায় যে তার ইচ্ছে মতো বাড়ে, ইচ্ছে মতো কমে, ইচ্ছে মতো বন্ধ থাকে, ইত্যাদি ইত্যাদি হয় আর কি। তো ফলে এখানে যে গন্ডগোলটা আসলে শিক্ষণের উপর নির্ভর করে না। গন্ডগোল অন্য কিছুর উপর নির্ভর করতে পারে, হয়তো সেটা অন্য সিচুয়েশনে আমরা হয়তো খেয়াল দেখলে পারে হয়তো দেখতে পাবো যে গন্ডগোলও কোনো কিছুর উপর নির্ভর করতেছে। কিন্তু এই সিচুয়েশনে যেখানে আমরা বললাম যে গন্ডগোল শিক্ষণ গন্ডগোলের উপরে নির্ভরশীল বা গন্ডগোল শিক্ষণকে বাধাগ্রস্ত করে, সেই সিচুয়েশনের কথাটা যদি আমরা খেয়াল করি, তারপরে আমরা দেখব যে এখানে শিক্ষণ বাধাগ্রস্ত হচ্ছে বা শিক্ষণ প্রভাবিত হচ্ছে আর গন্ডগোল প্রভাবিত করতেছে। কাজেই এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বের করে আনতে পারি, সেটা হলো যে এখানে গন্ডগোলটা হচ্ছে অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। গন্ডগোলটা হচ্ছে এখানে অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এটা শিক্ষণের উপরে নির্ভর করে না বা করতেছে না এই মুহূর্তে। আর শিক্ষণ যদি খেয়াল করি, তাহলে দেখবো যে শিক্ষণকে আমাকে বলতে হবে হলো নির্ভরশীল চল, কারণ শিক্ষণ আমাদের গন্ডগোলের উপর নির্ভর করেই পরিবর্তন হচ্ছে। এবং গন্ডগোলকে আমরা একটু আগেই অনির্ভরশীল চল হিসেবে ডিক্লারেশন দিয়েছি। তো আমরা আমাদের সংজ্ঞাতেও বলেছি যে চলটি অনির্ভরশীল চলের উপরে নির্ভর করে পরিবর্তিত হয়, সেই চলটিকে বলা হয়ে থাকে নির্ভরশীল চল। তাহলে এখানে গন্ডগোল যেহেতু অনির্ভরশীল চল তথা কি বলে যে এখানে শিক্ষণ যেহেতু
অনির্ভরশীল চল তথা গণ্ডগোলের উপরে নির্ভর করে পরিবর্তিত হচ্ছে। কাজেই এখানে শিক্ষণটাই হচ্ছে নির্ভরশীল চল, শিক্ষণটাই হচ্ছে এখানে নির্ভরশীল চল, আর গণ্ডগোলটা হচ্ছে এখানে অনির্ভরশীল চল। যেহেতু গণ্ডগোল মানে কোনো কিছুর উপর নির্ভর করতেছে না, শিক্ষণের উপর নির্ভর করতেছে না, কাজেই শিক্ষণের উপর যেহেতু গণ্ডগোল নির্ভর করে না, সেহেতু গণ্ডগোলকে আমরা বলবো অনির্ভরশীল চল। আর শিক্ষণ যেহেতু গণ্ডগোলের উপর নির্ভর করে, সেহেতু শিক্ষণকে আমরা বলবো নির্ভরশীল চল। তাহলে দুটো চল আমাদের পাওয়া গেল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অনির্ভরশীল চল, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের অন্য কোনো চলের উপর নির্ভর করে না, যেমন এখানে গণ্ডগোল শিক্ষণের উপর নির্ভর করে না, কাজে এটাকে বলা হয়ে থাকে স্বাধীন চল বা অনির্ভরশীল চল। আর শিক্ষণ যেহেতু গণ্ডগোলের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেহেতু আমরা শিক্ষণকে বলবো নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ঠিক আছে, দুটো চল তাহলে আমাদের এখানে পাওয়া গেল। এখন আরেকটা চল নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা যেতে পারি, সেটি হচ্ছে আমাদের মধ্যবর্তী চল বা ইন্টারভেইনিং ভেরিয়েবল। মধ্যবর্তী চল বা ইন্টারভেইনিং ভেরিয়েবল। তো ইন্টারভেইনিং ভেরিয়েবল বা মধ্যবর্তী চল, মধ্যবর্তী চল বলতে একটি জিনিস, মধ্যবর্তী শব্দটা থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে দুটো জিনিসের মাঝখানে, দুটো জিনিসের মাঝখানে যে জিনিসটি অবস্থান করে, সেই জিনিসটিকে বলা হচ্ছে এখানে মধ্যবর্তী, তাই না? মধ্যবর্তী বলতে আমরা বুঝি দুটো জিনিসের মধ্যে বা দুটো ঘটনার মধ্যে যখন অবস্থান করবে, তখন সেটাকে আমরা মধ্যবর্তী বলি সাধারণত। তো এখানে মধ্যবর্তী চল যেহেতু বলা হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে যে এটা কোনো না কোনো দুটো ঘটনার মধ্যে বা কোনো না কোনো দুটি চলের মধ্যে বা কোনো না কোনো দুটি পরিস্থিতির মধ্যে এটা অবস্থান করে। তো এটা আসলে আমাদের নির্ভরশীল চল এবং অনির্ভরশীল চল, এই দুইটা চলের মাঝখানে আসলে অবস্থান করে বলেই আমরা এই চলটাকে আসলে বলে থাকি মধ্যবর্তী চল। তাহলে মধ্যবর্তী চলের সংজ্ঞায় আমরা কি বলবো? মধ্যবর্তী চলের সংজ্ঞায় বলা হয়েছে যে চলটি অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চলের উপরে যে চলটি অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চলের মাঝখানে অবস্থান করে নির্ভরশীল এবং অনির্ভরশীল চলের মধ্যে সংযোগ সৃষ্টিতে সহায়তা করে। দুটি চলের মধ্যে সংযোগ সৃষ্টিতে সহায়তা করে। কোন দুটি চলের মধ্যে সংযোগ সৃষ্টিতে সহায়তা করে? অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চল, এই দুইটা চলকে সংযুক্ত হতে সহায়তা করে কোন চলটি? মধ্যবর্তী চল। এবং এই চলটি থাকে এই দুটো চলের মাঝখানে, একটি অনির্ভরশীল চল আর আরেকটি নির্ভরশীল চল। এই দুইটি চলের মাঝখানে সে অবস্থান করে এবং এই দুইটি চলকে সংযুক্ত হতে সহায়তা করে। একটা যদি এভাবে আমরা রাখি দুটো চলকে, এটা তো ফাঁকা থাকবে, কেউ কারোর উপর ক্রিয়া করবে না। কেউ কারোর উপর ক্রিয়া করতে হলে দুটোর মধ্যে সংযোগ সৃষ্টি করতে হবে, এবং এই সংযোগ সৃষ্টি তারা একা একা হতে পারে না, সংযুক্ত হতে পারে না। মাঝখানে আরেকজন তৃতীয় ব্যক্তি বা তৃতীয় চলের দরকার হচ্ছে আর কি। এই তৃতীয় চলটি বা এই দুটো চলের মাঝখানে অবস্থান করে এই দুটো চলকে সংযোগ সৃষ্টিতে সহায়তা করে। এই তৃতীয় চলটি যেটি আমরা আমাদের অনির্ভরশীল এবং এই নির্ভরশীল, এই দুটো চলের মাঝখানে অবস্থান করে দুটো চলকে সংযুক্ত হতে সহায়তা করতেছে, সেই তৃতীয় চলটিকেই আমরা বলবো আসলে মধ্যবর্তী চল। তাহলে এটা কিভাবে বিশ্লেষণ করা যায় আমরা এটাও উদাহরণের মধ্যে নিয়ে আসি, তাহলেই বোঝা যাবে। এবং এটা আমাদের এই ঘটনার মধ্যেই আছে আর কি, যেটা আমরা একটু আগে বলেছি যে গন্ডগোল শিক্ষণকে বিঘ্নিত করে। এই গন্ডগোল শিক্ষণকে বিঘ্নিত করে এই ঘটনার মধ্যে আমরা দুটো চল খুঁজে পেয়েছি। একটা হচ্ছে গন্ডগোল, সেটা হচ্ছে আমাদের অনির্ভরশীল চল, আর একটা হচ্ছে আমাদের শিক্ষণ, সেটা হচ্ছে আমাদের নির্ভরশীল চল। কারণ শিক্ষণ নির্ভর করে আর গন্ডগোল প্রভাবিত করে শিক্ষণকে, সেই কারণে আমরা দুটো চলের সংজ্ঞা দুই রকম দিয়েছি। এখানে দুইটা চলের মধ্যে কি এমন জিনিস থাকে যেটা গন্ডগোল শিক্ষণকে বিঘ্নিত করার সময় ওই মধ্যবর্তী চলটির দরকার হয়, সে জিনিসটি আমাদের একটু খেয়াল করে দেখতে হবে আর কি।
সেটি হলো যে ধরো আহ, গন্ডগোল শিক্ষণকে বিঘ্নিত করে এই সংজ্ঞার থেকে এই উদাহরণ হচ্ছে, আমরা যদি আরেকটা উদাহরণে যাই তো সেখানে কিন্তু বিষয়টা আরেকটু ভালোভাবে পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝানো যাবে। সেটি হচ্ছে যে শিক্ষকের উপস্থিতিতে গন্ডগোল কমে এবং শিক্ষকের উপস্থিতিতে গন্ডগোল, অনুপস্থিতিতে গন্ডগোল বাড়ে। একটা ক্লাসের মধ্যে তোমাদের এমনি বসে আছো, কেউ নাই, তখন দেখা যায় যে তোমরা বিভিন্ন ধরনের গল্প গুজব করে হইচই করে একটু গন্ডগোল করতে থাকো আর কি। কিন্তু যখনই শিক্ষক এসে ক্লাসের মধ্যে ঢুকে যায় তখনই গন্ডগোল সব চুপচাপ হয়ে যায় আর কি, সবাই থেমে যাচ্ছে আর কি। এই সিচুয়েশনটা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটতেছে। তো এখানে তাহলে কে কাকে প্রভাবিত করতেছে? এখানেও কিন্তু দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে শিক্ষকের উপস্থিতি আর একটা হচ্ছে এখানে গন্ডগোল। দুটো জিনিস কিন্তু এখানে এই আছে আর কি। তো তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষকের উপস্থিতিতে গন্ডগোল কমতেছে, তাহলে শিক্ষক এখানে অনির্ভরশীল চল, কারণ শিক্ষক গন্ডগোলের উপরে নির্ভর করে না। শিক্ষকের যখন সময় হচ্ছে সে তার মতো এসে পড়তেছে আর কি। ওখানে গন্ডগোল হচ্ছিল কি হচ্ছিল না এই জন্য কিন্তু শিক্ষক আসেনি, শিক্ষক তার মতো এসছে ক্লাস করার জন্য, ক্লাসটা নেওয়ার জন্য। কাজে এখানে শিক্ষকের যে উপস্থিতি সেটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটি হচ্ছে অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে যে গন্ডগোল সেটা শিক্ষকের উপস্থিতির উপরে কিন্তু নির্ভর করতেছে, কারণ শিক্ষক এলেই গন্ডগোল কমে যাচ্ছে বা থেমে যাচ্ছে, আর শিক্ষক না থাকলেই গন্ডগোল শুরু হচ্ছে বা বেড়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে গন্ডগোলটা এখানে নির্ভর করতেছে শিক্ষকের উপস্থিতির উপরে। কাজে গন্ডগোল এখানে হয়ে গেছে হলো নির্ভরশীল চল, কারণ এটা নির্ভর করতেছে। আর শিক্ষকের উপস্থিতিটা হলো অনির্ভরশীল চল, যেটা নির্ভর করতেছে না, যেটা গন্ডগোলের উপর নির্ভর করে না। তো এই সিচুয়েশনে শিক্ষক আমরা যদি খেয়াল করি বা একটু দেখতে যাই, তাহলে পরে দেখা যাবে যে শিক্ষক উপস্থিত হলেই সবসময় যে গন্ডগোল কমে এমন গ্যারান্টি কি দেওয়া যাবে? এমন ঘটনা কি সবসময় ঘটে? এমন ঘটনা আমার মনে হয় সবসময় ঘটে না। কারণ তোমরা অনেক সময় দেখেছি আমরা যে আমতলায় বসে তোমরা গন্ডগোল করতেছো, আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা যাচ্ছে গন্ডগোল থামে না। আবার অনেক শিক্ষকই আছে যখন ওই আমতলার পাশ দিয়ে হেঁটে যায় তখনও কিন্তু গন্ডগোল থেমে যায়। তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষক আসলেই যে সেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষক আসলে পরে গন্ডগোল কমতেছে, আরেকজন শিক্ষক আসলে পরে গন্ডগোল কমে না, আরেকজন শিক্ষক আসলে গন্ডগোল কমতেছে না, একজন শিক্ষক আসলে পরে গন্ডগোল কমতেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাহলে কিছু একটা ঘটনা আছে যার কারণে একজন শিক্ষকের উপস্থিতিতে গন্ডগোল কমতেছে, আরেকজন শিক্ষকের উপস্থিতিতে গন্ডগোল কমে না। সেই ঘটনাটা কি আসলে সেটা আমাদের জানা দরকার আর কি, যে এমন কি ঘটনা এখানে ঘটে আর কি, যে শিক্ষক আসলে বিশেষ করে আমরা খেয়াল করলে দেখব যে ক্লাস টিচার যদি আসে ক্লাসে তখন গন্ডগোল কমে যায়, নিঃসন্দেহে এটা আমরা খেয়াল করেছি আর। কিন্তু দেখা যায় যে ক্লাস টিচার নয়, অন্য একজন শিক্ষক আসলো হয়তো, তখন দেখা যায় গন্ডগোলটা হয়তো একটু কমে, কিন্তু একেবারে গন্ডগোলটা থেমে যায় না। তো বা কোনো সময় কমেই না, কিছুই হয় না আর কি। তো এই সিচুয়েশনে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এমন মাঝখানে কিছু একটা বিষয় ঘটে আর কি। তো সেটাই হচ্ছে যে আসলে যে আমরা যে শিক্ষকটা এখানে উপস্থিত হবে সেই শিক্ষকটা উপস্থিত হওয়ার সময় যদি ছাত্রদের মধ্যে শ্রদ্ধাবোধ বা ভয়, এই দুটো যে কোনো একটি যদি থাকে বা দুটোই যদি থাকে, তাহলে পরে দেখা যাবে যে আসলে গন্ডগোল কমবে, তা না হলে গন্ডগোল কমবে। তোমার ক্লাস টিচার যখন আসবে, তোমার ক্লাস টিচার তোমার ক্লাসে রেগুলার ক্লাস করাচ্ছে, তার প্রতি তোমার শ্রদ্ধাবোধ থাকাটাই স্বাভাবিক এবং থাকে। বা কখনো কখনো দেখা যায় যে তার প্রতি কিছুটা ভয়ও থাকে আর কি। আমার বিশেষ করে আমাদের দেশে তো শিক্ষকদের প্রতি ছাত্রদের ভয় এটা একটা চিরাচরিত ব্যাপার আসলে। কাজেই কখনো ভয় থাকে, কখনো শ্রদ্ধাবোধ থাকে, কখনো অনেক সময় দুটোই থাকে আর কি, স্যাররা শ্রদ্ধাও করি বা একটু ভয়ও লাগে। তো এই দুটো মিলেই আসলে
যখন এই দুটো ঘটনা যখন একসঙ্গে উপস্থিত হয় বা দুটোর কোনো একটা যখন উপস্থিত হয়, তখনই কিন্তু আসলে গন্ডগোলটা কমে। আমি আসলাম ক্লাসের মধ্যে, আমরা তো তোমরা 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 আমি তোমাদের ক্লাসের না, টিচার না, তোমরা আমাকে থোড়াই কেয়ার করো, দেখা যায় তোমাদের মতো তোমরা গল্প করেই যাচ্ছ, গন্ডগোল করেই যাচ্ছ আর কি। তাহলে এখানে যে জিনিসটি হবে সেই জিনিসটি হচ্ছে যে শিক্ষক আসলেই গন্ডগোল কমবে এমন কোনো কথা না, শিক্ষক উপস্থিত হলেই গন্ডগোল কমবে ক্লাসে এমন কোনো কথা আসলে না। মূল কথা হচ্ছে শিক্ষক আসতে হবে, আসার পরে ছাত্রদের মধ্যে শ্রদ্ধাবোধ বা ভীতি বা ভয় এই জিনিসটি উপস্থিত হতে হবে। এই জিনিসটি উপস্থিত হলেই আসলে গন্ডগোল কমবে। অন্যথায় যদি কোনো কারণে একজন শিক্ষক আসলো, ছাত্রদের মধ্যে ভয় বা শ্রদ্ধাবোধ কিছুই জাগ্রত হলো না, তাহলে পরে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে কি বলে যে গন্ডগোলটা কমবে না। তাহলে গন্ডগোল হচ্ছে আমাদের এখানে অনির্ভরশীল চল, আর শিক্ষণ হচ্ছে আমাদের এখানে নির্ভরশীল সরি শিক্ষকের উপস্থিতিটা হচ্ছে আমাদের এখানে অনির্ভরশীল চল, আর গন্ডগোলটা হচ্ছে আমাদের এখানে নির্ভরশীল চল, যেটা একটু আগে আমরা বলেছি। এই দুটো চল তখনই ক্রিয়াশীল হচ্ছে বা তখনই একটার সঙ্গে আরেকটা সংযুক্ত হচ্ছে যখন মাঝখানে ভয় বা শ্রদ্ধাবোধ এই জিনিসগুলো জাগ্রত হচ্ছে। এই ভয় বা শ্রদ্ধাবোধটাকেই বলা হচ্ছে অন্তর্বর্তী চল বা মধ্যবর্তী চল বা ইন্টারভেইনিং ভেরিয়েবল। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবং এখানে আরো একটা জিনিস আমাদের বাড়তি বলে রাখা দরকার বা জেনে নেওয়া দরকার তোমাদের, সেটি হচ্ছে যে আসলে কোনো একটি আচরণ বা কোনো একটি ঘটনা সবসময় একই চল হিসাবে কাজ করে না। এক এক সময় দেখা যায় যে এক একটা সিচুয়েশনে একই ঘটনা বা একই আচরণ বিভিন্ন চল হিসাবে পাল্টে যাচ্ছে আর কি। আমাদের দেখতে হবে যে একটা নির্ধারিত ঘটনায় একটা নির্ধারিত আচরণ কোন চলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বা কোন চলের ভূমিকা এখানে পালন করতেছে সেইটা আমাদেরকে খেয়াল করে দেখতে হবে। যেমন আমাদের একটু আগের সিচুয়েশনে ছিল আমাদের শিক্ষক গন্ডগোল শিক্ষণকে বিঘ্নিত করে, সেখানে আমরা গন্ডগোলকে কিন্তু চিহ্নিত করেছিলাম অনির্ভরশীল চল হিসেবে। কিন্তু পরবর্তী ঘটনায় আমরা বলতেছি যে শিক্ষকের উপস্থিতিতে গন্ডগোল কমে, এখানেও গন্ডগোল আছে, কিন্তু এই গন্ডগোল কি অনির্ভরশীল চল হিসেবে আছে? অনির্ভরশীল চল হিসেবে এখানে গন্ডগোল নাই, কারণ এখানে তার ভূমিকা পাল্টে গেছে। এখানে শিক্ষকের উপস্থিতিতে সে বাড়া কমা হচ্ছে, তার মানে সে প্রভাবিত হচ্ছে শিক্ষক দ্বারা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে গন্ডগোল হয়ে গেছে আমাদের নির্ভরশীল চল। তাই একই ঘটনা গন্ডগোল এক জায়গায় অনির্ভরশীল চল হিসেবে কাজ করলো আগে, আর এখন দেখা যাচ্ছে যে নির্ভরশীল চল হিসেবে কাজ করলো। এরকম ভাবে প্রত্যেকটা ঘটনাই প্রত্যেকটা আচরণই আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন চল হিসেবে কাজ করে। তো সেই জিনিসটি আমরা গন্ডগোল মানেই আমরা ধরে নিব যে অনির্ভরশীল চল বা নির্ভরশীল চল, এই বিষয়টি কিন্তু ঠিক না আর কি। আসলে মূল ঘটনা হলো যে দেখতে হবে যে গন্ডগোল হোক আর শিক্ষণ হোক আর শিক্ষকের উপস্থিতি হোক, যেটাই হোক না কেন, এই চলটি বা এই আচরণটি কোন ভূমিকায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে, এবং সেই অনুযায়ী আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ঘটনাটা এখন কোন চল হিসেবে কাজ করতেছে, এবং সেই অনুযায়ী সেই চলটাকে আমরা চল হিসেবে চিহ্নিত করব যে এখানে নির্ভরশীল চল কোনটা, অনির্ভরশীল চল কোনটা, আর মধ্যবর্তী চল কোনটা। আসলে কেউ সবগুলো চলই কিন্তু একটার সঙ্গে আর একটা রিলেটেড, একসঙ্গেই প্রায় সবগুলো এক জায়গাতেই প্রায় থাকে, কিন্তু আমরা এটাকে তাদের চরিত্র অনুযায়ী বা তাদের মানে বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করতেছি। কিন্তু তারপরেও খেয়াল করে দেখতেছি যে একবারে ক্লিয়ার আলাদা করা যাচ্ছে না, কারণ তারা একই চল বিভিন্ন জায়গায় বিভিন্ন চল হিসেবে কাজ করতেছে। তো আমাদের খালি ওই একটা ঘটনাকে দেখলেই হবে না, সেই ঘটনাটা কোন সিচুয়েশনে অবস্থান করতেছে এবং কি ধরনের ভূমিকা পালন করতেছে সেটা দেখে আমরা চলকে চিহ্নিত করতে হবে, এবং আমাদের বুঝতে হবে যে আমরা কোনটি আমাদের কোন চল। তো
এবং তাহলেই আমরা পরীক্ষণ পরিচালনা করতে পারবো, অন্যথায় আমরা পরীক্ষণ পরিচালনা করতে পারবো না। এবং সেই জন্যই আমরা চলের চল কাকে বলে বা চল কত প্রকার এবং কি কি এবং এগুলো আমাদের জানা দরকার। তো যাই হোক, 3 নম্বর চলটি আমরা বলেছি, আমরা আশা করি তোমরা বুঝতেও পেরেছো। না বুঝলে বাকিটুকু তোমরা বইয়ে একটু দেখার চেষ্টা করবা। এরপরে হয়তো পরবর্তী সময় তোমাদের সঙ্গে যখন দেখা হবে তখন যদি আরও সমস্যা থাকে সেগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের 4 নম্বর চল যেটা আর কি, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে আমাদের এক্সট্রানিয়াস ভেরিয়েবল বা পরীক্ষণ বহির্ভূত চল। এক্সট্রানিয়াস ভেরিয়েবল বা পরীক্ষণ বহির্ভূত চল, এটাকে নিয়ন্ত্রিত চলও বলা হয়ে থাকে। তো পরীক্ষণ বহির্ভূত চল বা নিয়ন্ত্রিত চল যেটাই বলি না কেন আমরা, এই চলটা কোনটা? এটা হচ্ছে আমরা সাধারণত গবেষণাগারে কাজ করি কোন চল নিয়ে? আমরা সাধারণত গবেষণাগারে কাজ করি হলো 3টি চল নিয়ে কাজ করি আসলে মূলত। একটা হচ্ছে অনির্ভরশীল চল, একটা হচ্ছে নির্ভরশীল চল। আমরা দেখি যে নির্ভরশীল চলের উপরে অনির্ভরশীল চলের কি ধরনের প্রভাব আছে সেটাই আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি। এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। কিন্তু সেটা করতে গিয়ে দেখা যায় যে আমাদেরকে মধ্যবর্তী চলটা খেয়াল করতেই হয়, বা মধ্যবর্তী চলটা অলরেডি চলে আসে। যেটা আমরা বললাম যে আমাদের যে ভয় বা শ্রদ্ধাবোধ, সেটা কি আর কেউ ইচ্ছা করে আনে? এটা এমনি এমনি এসে যায়। শিক্ষক আসলে পরে এমনি এমনি এটা গন্ডগোল বা গন্ডগোল যখন তোমরা করতে থাকো, তখন শিক্ষক আসলে পরে এমনিই তোমাদের মধ্যে শ্রদ্ধাবোধ বা ভয় জাগ্রত হয়। তো এটা আমরা ইচ্ছা করলেও বাদ দিতে পারবো না, এটা আমাদের ইয়ার সঙ্গে থাকবেই। নির্ভরশীল চল এবং অনির্ভরশীল চলের মাঝখানে এটা এসে উপস্থিত হবে এবং দুটোর মধ্যে ক্রিয়াশীল হবে। বরং এটা থাকাই দরকার, না থাকলে আমাদের গন্ডগোল এবং শিক্ষণ বা আমাদের শিক্ষকের উপস্থিতি এবং গন্ডগোল, এই দুইটা জিনিস আসলে বিচ্ছিন্নভাবে থেকে যাবে, একটা আরেকটার উপর ক্রিয়া করবে না এবং আমরা প্রভাব দেখতে পারবো না। আমরা যেটা দেখার জন্য আসলে পরীক্ষণের কাজটি শুরু করেছি সেটা দেখা আমাদের হবে না, বা আমাদের পরীক্ষণটা আসলে ঠিকভাবে পরিচালনা হবে না। কাজেই আমাদেরকে এই 3টা জিনিস একসঙ্গে দেখতে হচ্ছে। এবং আরও কিছু জিনিস আমাদের আশেপাশে রয়ে গেছে আর কি, যে জিনিসগুলোকে আমাদের পরীক্ষণের সঙ্গে কখনো কখনো সংশ্লিষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করে বা সংশ্লিষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ওই জিনিসগুলোকে সংশ্লিষ্ট হতে না দেওয়া। কারণ হচ্ছে যে এই জিনিসগুলোকে সংশ্লিষ্ট হতে দিলে পরে দেখা যায় আমাদের পরীক্ষণের ক্ষতি হবে, বা আমাদের পরীক্ষণ ওই জিনিসগুলো দ্বারা প্রভাবিত হলে পরে আমরা যে ধরনের রেজাল্ট প্রত্যাশা করতেছি ওই ধরনের রেজাল্ট আসে না, এবং আমরা পরবর্তীতে মনে করি যে আমাদের প্রকল্প বোধহয় ভুল ছিল, এটা তখন আমরা সঠিক রেজাল্ট বের করে আনতে পারি না। তো সেই জিনিসগুলো কি একটু আমরা খেয়াল করে দেখি যে এক্সট্রানিয়াস ভেরিয়েবলগুলো কি। এক্সট্রানিয়াস ভেরিয়েবল কখনো কখনো আমাদের গবেষণাগারের ভিতরেই থাকে, এবং কখনো কখনো গবেষণাগারের বাইরেও থাকতে পারে, আশেপাশে। তো এক কথাই বলতে গেলে পরে আমরা যেটা বলবো সেটা হলো যে নির্ভরশীল চল, অনির্ভরশীল চল এবং মধ্যবর্তী চল, এই 3টি চলকে বাদ দিয়ে আমাদের আশেপাশে যাহা কিছু আছে, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো ঘটনা, কোনো অন্য কোনো বিষয়, সবগুলোই এক্সট্রানিয়াস ভেরিয়েবল যদি সেটা পরিবর্তনশীল জিনিস হয়। যদি পরিবর্তনশীল জিনিস না হয় তাহলে হয়তো সেটা এক্সট্রানিয়াস ভেরিয়েবল হিসেবে কাজ করবে না। যেমন একটা ঘরের আমরা যেই ইয়ের ভিতরে কি বলে যে পরীক্ষাগারের ভিতরে আমরা পরীক্ষণের কাজ পরিচালনা করতেছি, ওই পরীক্ষাগারের ভিতরে একটা স্টিলের আলমারি দাঁড়ায় আছে। স্টিলের আলমারি তো সে আমাদের কোনো ইয়ে করার কথা না আর কি, আমাদের পরীক্ষণের উপরে কোনো প্রভাব সৃষ্টি করার কথা না, কারণ সে নড়াচড়াও করতে পারে না, সে কোনো শব্দও করতে পারে না, সে এটা আমাদের প্রভাব সৃষ্টি করার কথা না। কিন্তু ধরো যে শিক্ষণের উপরে গণ্ডগোলের প্রভাব, আমরা এই পরীক্ষণটা পরিচালনা করে দেখতে চাই যে এটা সত্য নাকি মিথ্যা। এটা পরীক্ষণটা যখন আমরা পরিচালনা করতে যাব তখন দেখা যাবে যে কেউ এসে ঢুকে পড়লো
পরীক্ষাগারের ভিতরে ঢুকে পড়ে সে যখন আমাদের গন্ডগোল দরকার না তখন গন্ডগোল শুরু করে দিল, তাহলে কি আমাদের পরীক্ষণের কাজটা হবে? আমরা এখন চাচ্ছি যে এই মুহূর্তে যেন গন্ডগোল না থাকে। আমরা তো নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণ পরিচালনা করব, বলেইছি যে পরীক্ষণ মানেই হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশে কোনো ঘটনা পর্যবেক্ষণ করা। তো এই নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে আমরা যখন কোনো ঘটনা পর্যবেক্ষণ করতে যাচ্ছি, তখন আমরা যখন চাচ্ছি যে গন্ডগোল নাই, তখন দেখা গেল বাড়ি থেকে কেউ এসে গন্ডগোল শুরু করে দিল, বা আমাদের ইয়ের বাইরে, গবেষণাগারের বাইরে গন্ডগোল কেউ করতেছে, চিৎকার করতেছে, সেই চিৎকারের শব্দ আমাদের পরীক্ষাগারের ভিতর পর্যন্ত চলে আসতেছে, তাহলে দেখা যাবে যে এটা আমাদের পরীক্ষণের উপর প্রভাব সৃষ্টি করবে এবং আমাদের পরীক্ষণকে ক্ষতিগ্রস্ত করবে। কাজে আমাদের এটা নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে? যেন কেউ গবেষণার সময় গবেষণাগারের ভিতরে ঢুকতে না পারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে বাইরের শব্দ হলেও সেই শব্দ যেন কোনোভাবেই গবেষণাগারের ভিতরে ঢুকতে না পারে, সে ব্যবস্থাও আমাদেরকে করতে হবে। আমাদেরকে সাউন্ড প্রুফ রুম ব্যবহার করতে হবে যেন আমাদের বাইরে সাউন্ড না ঢুকে। এছাড়াও আমাদের গবেষণাগারের ভিতরে অনেক জিনিস থাকে যেগুলো পরিবর্তনশীল, যেমন আলো, বাতাস, তারপরে তাপমাত্রা। এই জিনিসগুলো তো আসলে একটা প্লিজেন্ট পরিবেশ তো দরকার, একটা মানে উপযুক্ত পরিবেশ তো দরকার। যেই উপযুক্ত পরিবেশে আমরা পরীক্ষণের কাজটি খুব সহজভাবেই যেন করতে পারি, বা সেখানে আমরা যদি আরামদায়ক একটা জায়গা না পাই, তো সেখানে তো আসলে আচরণগত বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা আসলে সম্ভব হবে না। আচরণগত বিষয় নিয়ে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, তখন একটা আরামদায়ক পরিবেশ দরকার। তো আরামদায়ক পরিবেশ বলতে আমরা কি বুঝি? আরামদায়ক পরিবেশ বলতে যদি আমরা আমাদের চারপাশের যদি পরিবেশটাকে বলি, চারপাশের পরিবেশের যেমন তাপমাত্রা প্রচণ্ড 42°C টেম্পারেচারের মধ্যে বসে আমি এখানে কাজ করতেছি। 42°C টেম্পারেচারের মধ্যে কাজ যখন আমরা করব, অন্য কাজ হয়তো হতেও পারে, কিন্তু এই আচরণগত কাজ করা কিন্তু সম্ভব না। তার কারণ যে ব্যক্তিকে নিয়ে এসে আমরা তার আচরণের উপর পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করব, ওই ব্যক্তি 42°C টেম্পারেচারের মধ্যে দেখা যাবে যে ফুসফুস করতে থাকবে আর কি। তো তাকে সে তো শান্ত মস্তিষ্কে কাজ করতেই পারবে না। তো সেখানে আমরা সঠিক রেজাল্ট আশা করি কি করে? সেখানে সঠিক রেজাল্ট আশা করা যায় না। তাহলে এই টেম্পারেচারটা আমাদেরকে স্থির রাখতে হবে, এটা যেন উঠানামা না করে, এবং এটা নির্ধারিত করে। যেমন আমরা যদি 20°C আমরা যদি টেম্পারেচারটাকে রাখতে পারি 20° বা 20 থেকে 25-এর মধ্যেই যদি আমরা এটাকে রাখতে পারি সবসময়, তাহলে পরে দেখা যাবে যে যাকে নিয়ে আমরা কাজ করবো সেও আরাম পাবে, আমরাও আরাম পাবো, সবাই আরাম পাবে। দেখা যাবে যে আরামদায়ক পরিবেশে সুন্দর মতো কাজটা হয়ে যাবে আর কি। তাহলে আলো, এটা আমাদেরকে, তারপরে আলো কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। তাহলে আমাদের যদি বিভিন্ন পড়াই মানে কিছু দেখে পড়তে হয়, তো সেই জিনিসটা যদি আমাদের পড়ার কাজ থাকে, তা হঠাৎ করে আলো নিভে গেলে দেখা যাচ্ছে আমরা অন্ধকারের মধ্যে কাজটা নিতে হবে। বা বিদ্যুতের বিষয় যদি থাকে আমাদের পরীক্ষণের মধ্যে, তো বিদ্যুতের বিষয় সেখানেও আমাদেরকে খেয়াল রাখতে হবে বিদ্যুৎটা যেন নিরবিচ্ছিন্ন হয়। এটা দেখি যেমন মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন যদি হয়, তাহলে তো আমাদের পরীক্ষণে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে, এগুলো কখনো বন্ধ হয়ে যাচ্ছে, কখনো হচ্ছে, তাহলে তো হবে না। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে স্থির রাখতে হবে, স্থির রাখার চেষ্টা করতে হবে। সবসময় যেন একই ধরনের আমাদের পরিস্থিতি থাকে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গবেষণাগারের পরিস্থিতি সব সময় থাকবে একরকম। শুরু থেকে আমাদের পরীক্ষণের কাজ শুরু করবো এবং পরীক্ষণের কাজ শেষ হবে, এর মাঝে আর যেন কোনো পরিবর্তন না আসে পরিবেশের, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরিবেশের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে স্থির রাখতে হবে একই পয়েন্টে, যেন আমরা আমাদের প্রয়োজন হলেই সেটাকে আমরা পরিবর্তন করি। অন্য কেউ যদি দেখা যায় যে না আরেকটু টেম্পারেচার বাড়ানো দরকার, তা আমরা বাড়াই দিলাম। বা আমাদের পরীক্ষণের কাজটা এমন ধরনের কাজ যে কখনো টেম্পারেচার বেশি লাগবে, কখনো কম লাগবে, তাহলে কখনো আমরা বাড়াই নেবো, কখনো কমাই নেবো, সেটা আমাদের ইচ্ছে মতো হবে, তার মানে নিয়ন্ত্রিত হবে। আমাদের ইচ্ছে মতো মানেই নিয়ন্ত্রিত। তো যাই হোক, আমরা আলোচনা করতেছি আসলে এক্সটার্নিয়াস ভেরিয়েবল বা পরীক্ষণ বহির্ভূত চল নিয়ে। তো পরীক্ষণ বহির্ভূত চল হচ্ছে সেগুলোই যেগুলো আমাদের নিয়ন্ত্রিত, যেগুলো হচ্ছে আমাদের নির্ভরশীল চল, অনির্ভরশীল চল এবং আমাদের মধ্যবর্তী চল। এই দুইটা চল বাদে আমাদের পরীক্ষাগারের ভিতরে বা আশেপাশে যা কিছু আছে সেগুলো আমাদেরকে স্থির রাখার চেষ্টা করতে হবে, এবং সেই জিনিসগুলোকে, যে জিনিসগুলো স্থির রাখার দরকার হবে বা অপরিবর্তনীয় রাখার দরকার হবে, সেই জিনিসগুলোকেই আমরা বলবো আসলে পরীক্ষণ বহির্ভূত চল। যেহেতু এগুলো পরীক্ষণের বাইরে, পরীক্ষণের ভিতরে আমাদের 3টি চল মাত্র। একটি হচ্ছে আমাদের
কি বলে যে নির্ভরশীল চল, এটা হচ্ছে অনির্ভরশীল চল, এবং আরেকটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী চল। এই তিনটি চল হচ্ছে আমাদের পরীক্ষণের ভিতরের চল বা পরীক্ষণের কাজের চল, আর বাকিগুলো হচ্ছে পরীক্ষণের বাইরের চল। যেহেতু এটা পরীক্ষণের ভিতরে সরাসরি কাজ করতেছে না বা দরকার আমাদের নাই সেগুলো তাকে, সেই জন্য তাকে আমরা বলবো হলো পরীক্ষণ বহির্ভূত চল। আর এটাকে আবার নিয়ন্ত্রিত চলও বলে, একটু আগে আমরা বলেছি। কারণ হচ্ছে যে এই চলগুলো নিয়ন্ত্রণ করার দরকার আছে আমাদের, এগুলোকে নিয়ন্ত্রিত রেখে আমাদেরকে কাজ করতে হবে, স্থির রেখে কাজ করতে হবে, তা নাহলে পরে আমাদের পরীক্ষণ বিঘ্নিত হবে আর কি। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রিত চলও বলা হয়ে থাকে। তো যাই হোক, আমরা 4টা চল নিয়ে আমরা আলোচনা করলাম। চল কাকে বলে, চলের সংজ্ঞা, চল কত প্রকার, কি কি, এবং বিভিন্ন প্রকার চল আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ বিষয়টাই। তারপরেও তোমরা এই আমার লেকচার শুনে চুপচাপ বসে থাকলে তো আর কাজ হবে না, তোমাদেরকে বই নিয়ে বসতে হবে। তারপরে তোমাদেরকে এটা স্টাডি করে যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমরা তো আছি, কোনো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। এবং তোমরা ভালো থেকো। এই করোনা পরিস্থিতি গিয়ে আবার আমরা হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসলে তোমাদের সঙ্গে আমাদের ক্লাসেই দেখা হবে ইনশাআল্লাহ। তখন সব কিছু পরিষ্কার করে আরও আলোচনা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।